ওকে, এবার আমরা যে ধারাগুলো দেখবো সেটা হচ্ছে শুরুতেই আমরা ধারা 18 দেখবো। ধারা 18তে বলা হচ্ছে আপনার বিক্রেতার বিরুদ্ধে ক্রেতা বা ভাড়াটিয়ার অধিকার। ওকে, এই বিষয়টি কি? এই বিষয়টি হলো আপনার যেখানে কেউ ত্রুটিপূর্ণ শর্তের উপর কোনো সম্পত্তি বিক্রি বা ভাড়া দিয়ে থাকে, অর্থাৎ ভাড়া দেবার জন্য কোনো চুক্তিতে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে ক্রেতা বা ভাড়াটিয়ার যে অধিকারটা, এই বিষয়টাই এই 18 ধারায় বলা হচ্ছে। আচ্ছা, এখানে বিষয়টিকে একটু ক্লিয়ার করি। ধরুন বিক্রেতা বা ইজারাদাতা যদি এমন কোনো ত্রুটিপূর্ণ কোনো সম্পত্তি, অর্থাৎ সম্পত্তিটাতে কোনো ত্রুটি রয়েছে, এই ধরনের কোনো ত্রুটিপূর্ণ সম্পত্তিতে ক্রেতার সাথে, সম্পত্তিতে বিক্রেতার সাথে বা ভাড়াটিয়া যে তার সাথে যদি আবদ্ধ হয় কোনো চুক্তিতে এই ধরনের সম্পত্তির উপর, তখন সেই ক্ষেত্রে ক্রেতা বা ভাড়াটিয়া কি করতে পারে? এই বিক্রেতা বিরুদ্ধে কি করতে পারে? ওই শর্তের ভিত্তিতেই চুক্তি পালনে বাধ্য করতে পারে। মোট কথা যে ইজারাদাতা বা বিক্রেতা যদি ত্রুটিপূর্ণ শর্ত রয়েছে এমন কোনো সম্পত্তি বিক্রি করার বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ হন, সেই ক্ষেত্রে ক্রেতা বা ইজারাদাতা অর্থাৎ ভাড়াটিয়া তাদের বিরুদ্ধে, অর্থাৎ বিক্রেতা বা ইজারাদাতার বিরুদ্ধে কিছু অধিকার রয়েছে নির্দিষ্ট। সেগুলো কি কি? যদি কোনো শর্ত অর্জন করে থাকে তখন সেই ক্ষেত্রে সেই শর্তের উপর ভিত্তি করে কি করতে পারে? তাদেরকে সেই চুক্তিটা পালনের জন্য বাধ্য করতে পারে। শর্তটা বৈধ করার জন্য যদি অন্যান্য ব্যক্তির সম্মতির প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? সেই সম্মতিটা, তবে সেই ক্ষেত্রে তারা ওই সম্মতি সংগ্রহের জন্য তাদেরকে বাধ্য করতে পারেন। অর্থাৎ এই ত্রুটিপূর্ণ শর্ত থাকার কারণে চুক্তিটি পুরোপুরিভাবে অকার্যকর বা বাতিল হবে না। এই 18 ধারার অনুসারেও চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা সম্ভব। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে 18 ধারাটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ স্বীকৃতির যে ব্যাপ্তিটা সেটাই এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। আর এই যে 18 ধারাটা যেটা আমি এতক্ষণ বললাম, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 18 ধারাটা, এই 18 ধারাটা সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, এই কিন্তু সেই 43 ধারাটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, বাট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারাটা স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি উভয় সম্পত্তির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এবং এক্ষেত্রে যদি বিক্রেতা বা ইজারাদাতা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করে থাকেন এবং মামলাটি যদি শুধুমাত্র ত্রুটিপূর্ণ শর্তের কারণে খারিজ হয়ে থাকে, তবে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতায় বিবাদীকে সুদ সহ জমাকৃত অর্থ ও মামলার খরচ ফেরত দেওয়ার আদেশ দিতে পারেন। এই ক্ষেত্রে ওই সম্পত্তির উপর বিক্রেতা বা ইজারাদাতার শর্তের উপর পূর্ব শর্ত অর্থাৎ লিয়েনের অধিকার থাকবে। আশা করি আমি আপনাদেরকে 18 ধারার যে কনসেপ্টটা, মূল কনসেপ্টটা সেটা ক্লিয়ার করতে পেরেছি। তবু যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে কোশ্চেন করতে পারেন। এছাড়া মেসেঞ্জার গ্রুপে অথবা ইনবক্সে সরাসরি নক করতে পারেন। ওকে, এবার হচ্ছে আপনার 19 ধারা। 19 ধারায় বলা হচ্ছে যে কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আদালত। আচ্ছা, বিষয়টি কি? বিষয়টি হলো যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে আদালত যদি উপযুক্ত মনে করেন, তবে সেই ক্ষেত্রে কি করতে পারেন? কিছু বিশেষ ক্ষেত্রে আদালত চাইলে ওই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলার বিরুদ্ধে, মামলার ক্ষেত্রে আদালত চাইলে যদি উপযুক্ত মনে করেন তবে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। আচ্ছা, কিছু একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যায়। ধরুন এক ব্যক্তি আপনার কাছে যে কিছু চাল, ধরেন 1 মণ 2 মণ বা 10 মণ চাল বা গম বা এমন কোনো কিছু আর কি বিক্রয় করার চুক্তি করলো আপনার সাথে। ঠিক আছে, এখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, চুক্তিবদ্ধ হওয়ার পরে কোনো কারণ ছাড়াই সে আপনার কাছে তার বিক্রয় করতে রাজি নয়, অর্থাৎ আপনার কাছে তার দিতে রাজি না। এখন সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালতে মামলা দায়ের করতে পারেন। এখন আদালত যদি উপযুক্ত মনে করেন, আদালত বিবেচনা করে যদি দেখেন যে হ্যাঁ আসলেই চুক্তিটি সুনির্দিষ্টভাবে, চুক্তিটি তার যথাযথ যে উপাদানগুলো দেওয়া ছিল সেগুলো ফুলফিল করেই করা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি কি করলো? কোনো কারণ ছাড়াই উইদাউট রিজনে সে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করছে না এবং এক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে।
এখন যদি আদালত মনে করেন যে এখানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে, তবে তিনি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন। কিন্তু যদি মনে করেন যে না, এখানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়াটা উপযোগী নয়, এক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমেই ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমেই রেমিডি দেওয়া পসিবল, তখন সেই ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। আশা করি আপনারা 19 ধারাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে দুই ধরনের সিদ্ধান্ত আদালত দিতে পারেন। চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশও দিতে পারেন এবং এর সাথে অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানেরও আদেশ দিতে পারেন। সোজা কথা যে যদি কোনো ব্যক্তি সাথে যদি উভয় পক্ষ কোনো একটি সুনির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হয়ে থাকে এবং চুক্তিতে আবদ্ধ হবার পর যদি কোনো কারণ ছাড়াই বিবাদী সেই চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করে থাকে, তখন সেই ক্ষেত্রে বাদীর যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা যদি ক্ষতিপূরণ দ্বারা প্রদান করা পসিবল হয়ে থাকে, অর্থাৎ ক্ষতিপূরণ দ্বারা যদি রেমিডিটা পাওয়া পসিবল হয়ে থাকে, তবে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। অথবা যদি সেক্ষেত্রে মনে হয় যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া উচিত, তবে সেক্ষেত্রে আদালত সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। পাশাপাশি তার সাথে যদি বিশেষ ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজন মনে হয়, তবে সেক্ষেত্রে বিশেষ ক্ষতিপূরণ প্রদানেরও আদেশ দিতে পারে। এটাই বলা হচ্ছে ধারা 19-এর মূল কনসেপ্ট বা মূল বিষয়। এবার আমরা দেখব ধারা 20। ধারা 20-এ বলা হচ্ছে ক্ষতিপূরণের সম্মতি চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নে কোনো বাধা নয়। বিষয়টিকে একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যায়। ধরুন আপনার সাথে এক ব্যক্তি একটি চুক্তিতে আবদ্ধ হলেন, আপনারা যে কোনো গাড়ি বা কোনো গাড়ির লাইসেন্স আর কি কোনো একটি গাড়ি বা মোটরসাইকেল বিক্রয়ের একটি চুক্তিতে আবদ্ধ হলেন আপনারা, এবং এখন উপযুক্ত অর্থ প্রদানের মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা হবে। কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে ওই ব্যক্তি কি করলো, চুক্তিটি আর কন্টিনিউ সুনির্দিষ্ট প্রতিপালনে করতে চাইলেন না, অস্বীকৃতি জানালেন যে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন আর সম্ভব হবে না, করবো না, এবং আপনাকে যে অর্থটা ক্ষতিপূরণের যে অর্থটা সেই অর্থটাও সে প্রদান করতে চাইল। ঠিক আছে, যে আমি আর চুক্তিটি কন্টিনিউ করবো না, এবং আপনার যে ক্ষতিটা হলো সেই ক্ষতিপূরণের অর্থ সহ সে আপনাকে প্রদান করতে চাইলো, কিন্তু চুক্তিটি সে ভঙ্গ করতে চাইল, চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন সে করতে চাইল না। ওকে, এই ক্ষেত্রে আপনি যদি চান, সেক্ষেত্রে আপনি চাইলে এই ক্ষতিপূরণ ছাড়াও আপনি কি করতে পারেন, চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য মামলা দায়ের করতে পারেন। এই বিষয়টাই বলা হচ্ছে ধারা 20-এ, যে ক্ষতিপূরণের সম্মতি চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নে বাধা নয়। মানে এক ব্যক্তি যদি এসে মাঝপথে চুক্তিতে আবদ্ধ, মানে উভয় পক্ষ যখন চুক্তিতে আবদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে এক পক্ষ যখন চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনে অসম্মতি জানাবেন এবং তার প্রতিদানে সে যদি আপনার যে ক্ষতিপূরণের অর্থটা সেই অর্থটা আপনাকে প্রদান করতে চায়, রাজি হয়, সম্মতি প্রদান করে থাকে, সেই ক্ষেত্রেও আপনি চাইলে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশের জন্য আদালতে মামলা দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে ক্ষতিপূরণের যে সম্মতিটা দিল সেই ব্যক্তি, সেইটা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা বা বাধা হবে না। এই বিষয়টাই বলা হচ্ছে ধারা 20-এ। আশা করি ধারা 20 আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এবার ধারা 22। ধারা 22-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। এটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, যে ধারা 12 শুরুতেই বলেছি যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে আদেশগুলো সেগুলো সম্পূর্ণ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। ওকে, কিন্তু দুইটা ক্ষেত্রে আদালত কি করবে, এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে আদেশটা সেটা প্রদান করা কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভর করে না। সেই দুইটা কারণ কি কি, সেটা হচ্ছে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হার্ডশিপ। ওকে, বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। সেখানে দেখা যাচ্ছে যে বাদীকে একটি অন্যায় সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে চুক্তিটা সম্পাদন করা এতটাই কষ্টসাধ্য, মানে এতটাই ব্যয় সাপেক্ষ, যেটা নাকি আপনার এই বিবাদীর পক্ষে পালন করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অর্থাৎ মূল বিষয় হচ্ছে আপনার
আদালতের এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করার সম্পূর্ণ ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা, বাট যদি আদালত বিচার বিভাগীয় মূলনীতি যেটা আছে সেটা যদি অনুসরণ না করে থাকে এবং এই দুইটি যুক্তিসঙ্গত কারণ যদি থাকে, তবে সেই ক্ষেত্রে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়াটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা নয়। দুটি বিষয় কি কি? প্রথমত হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ, আর দ্বিতীয়ত হচ্ছে হার্ডশিপ, অর্থাৎ বিবাদীর কাজটা করা যদি কষ্টসাধ্য হয়ে থাকে, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করাটা তার জন্য অনেক কষ্টসাধ্য। আর প্রথমত হচ্ছে আপনার কি বললাম, আনফেয়ার অ্যাডভান্টেজ, অর্থাৎ এতটাই আনফেয়ার অ্যাডভান্টেজ অর্থাৎ দাবিকে একটি অন্যায় সুবিধা প্রদান করা হচ্ছে, তবে সেই ক্ষেত্রে আদালতের এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার ক্ষমতাটা বিবেচনামূলক ক্ষমতার মধ্যে থাকবে না। আশা করি 18 থেকে এই যে 22 ধারা পর্যন্ত আমি আলোচনা করলাম এতক্ষণ আপনাদের সাথে, এটা সম্পূর্ণ ক্লিয়ার।